আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য অর্থনীতির খবরাখবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে। এই অনুষ্ঠান আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবর বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। গেল 10 মাসে দুর্বল ব্যাংকগুলোকে প্রায় 58,000 কোটি টাকা ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন মূল্যস্ফীতির চ্যালেঞ্জ নিয়েই আমানতকারীদের রক্ষায় অনেকটা বাধ্য হয়েই কেন্দ্রীয় ব্যাংক এ তারল্য সহায়তা দিয়েছে। তবে এই সহায়তা দিয়ে ব্যাংকগুলো ঠিকভাবে ব্যবসা করতে পারলে সংকট কেটে যাবে বলে মত দিয়েছেন ব্যাংক খাত বিশ্লেষকরা। আমানতকারীদের স্বার্থ রক্ষা ও দুর্বল ব্যাংক বাঁচাতে এখন পর্যন্ত প্রায় 58,500 কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার মধ্যে নগদ আর্থিক সহায়তা 33,000 কোটি এবং 9 ব্যাংকের নেগেটিভ 19,000 কোটি টাকার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ডিমান্ড লোনে রূপান্তর করে এই সহায়তা দিতে নতুন ছাপাতে হয়েছে মোট 52,500 কোটি টাকা। বাকি 6,005 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে গ্যারান্টির মাধ্যমে লোন দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যার পরিমাণ 14,200 কোটি টাকা। এরপর রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, SIBL, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এছাড়া তালিকায় আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, এবি ব্যাংক, BCBL, ICB, বেসিক ব্যাংক এবং পদ্মা ব্যাংক। ব্যাংকগুলোর বাস্তব পরিস্থিতির বিবেচনায় এ ঋণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন আমরা যেহেতু চাচ্ছি ব্যাংকগুলো ঘুরে দাঁড়াক, অতএব ব্যাংকগুলোর গ্রাহক যখন চেক দেয়, এখন যদি তাদের প্রতিটা চেকে যদি লিকুইডিটির অভাবে ডিসঅনার হয়, তবে তো কোনোভাবেই ব্যাংকগুলির মধ্যে আস্থা ফিরে আসবে না। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে টাকা না ছাপানোর কথা বললেও কার্যত সেটি বাস্তবায়ন হচ্ছে না। এতে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির হ্রাস টানতেও ব্যর্থ হবে বলে মত বিশ্লেষকদের। অর্থায়ন করেছে কিংবা লিকুইডিটি সাপোর্ট দিয়েছে, তার সাথে আপনি যদি বলেন যে মূল্যস্ফীতি লাগাম টানা যাবে কিনা, দুটো কিন্তু পরস্পর বিরোধী কাজ। আমি যদি ব্যাংকগুলোকে বন্ধ করে দিতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে আমার আমানতকারীদেরকে তাদের টাকা ফেরত দিতে হবে। সেই টাকাটা আসবে কোথেকে? ব্যাংকগুলো যদি ভালোভাবে চলে, লম্বা সময় পায় এবং যে টাকাটা পেয়েছে এটা যদি খুব মিনিমাম সুদে পায়, তাহলে কিন্তু একেবারে অসম্ভব আমি এই কথা বলবো না। আপনি লিকুইডিটি সাপোর্ট দেবেন অথবা তাদেরকে আপনার কি বলে তাদেরকে ন্যাচারাল ডেথ আপনি বরণ করতে বলবেন, তাই না? তো এই ব্যাংকগুলোকে সহায়তা করছে যাতে তারা টিকে থাকে। তার মানে এখন হয়তো আবার সেন্ট্রাল ব্যাংকের পলিসি চেঞ্জ হয়েছে এবং সেন্ট্রাল ব্যাংক হয়তো চাচ্ছে যে না, আমরা এইসব ব্যাংকগুলোকে মরতে দেবো না, তাদেরকে টিকিয়ে রাখবো। শুধু পাচার হওয়া অর্থ ফ্রি এই নয়, ব্যাংকগুলোর তারল্য সংকট সমাধানে কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি অনুদান, সরকারি ঋণ বা বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগের ব্যবস্থারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের পালা। আজকের বিষয় দুর্বল ব্যাংক বাঁচাতে নীতির রকম ফের। অতিথি হিসেবে আমাদের সাথে দুজন যুক্ত হচ্ছেন, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনুদ্দিন এবং অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল। আমরা দুইজনকে স্বাগত জানাতে চাই আজকের বিজনেস আওয়ারে। জনাব ফারুক মঈনুদ্দিন, প্রতিবেদনটিতে আপনি নিজেও বিশেষজ্ঞ বিশ্লেষণ হিসেবে মন্তব্য করেছেন। আপনার মাধ্যমেই আসলে প্রথম প্রশ্নটি করতে চাই, আলোচনা শুরু করতে চাই এভাবে। দুর্বল ব্যাংক বাঁচাতে কিছুদিন আগেই গভর্নর বলেছিলেন একীভূতকরণের একটি কথা, সেটি নিয়েও কিন্তু এক ধরনের পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে, সমালোচনাও রয়েছে। আবার প্রথম দিকে শুরুর দিকে এই একই গভর্নরই বলেছিলেন কোনোভাবেই টাকা ছাপিয়ে কোনো ধরনের সহযোগিতা করা হবে না, কিন্তু আমরা দেখলাম আবার টাকা ছাপিয়ে এটি করাই হলো। এই যে এক এক সময় এক এক ধরনের অবস্থান নেওয়া হচ্ছে, এটি কি আসলে ব্যাংকিং খাতে স্বাভাবিক কিনা? প্রথম কথা হচ্ছে যে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে লিকুইডিটি সাপোর্ট দেওয়া, এটা অবশ্যই অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা কখনোই কাঙ্ক্ষিত নয়, কারণ এতে করে মূল্যস্ফীতি বেড়ে যায় এবং বর্তমানে যে সংকোচনমূলক মূল্যনীতির কথা বলা হচ্ছে, এটি তার জাস্ট বিপরীত কাজ হচ্ছে। মাননীয় গভর্নর ঠিকই বলেছিলেন যে এটা টাকা ছাপিয়ে দেওয়া হবে না, এবং তখন একটা ডিভাইস আবিষ্কার করা হয়েছিল, সেটি হচ্ছে যে সব ব্যাংকের উদ্বৃত্ত তারল্য আছে তাদেরকে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির এগেনস্টে বিভিন্ন ব্যাংকে লিকুইডিটি সাপোর্ট দেওয়া, সেটি করা হচ্ছিল এবং এতে করে ব্যাংকের টাকায় থাকছে, সেন্ট্রাল ব্যাংকের কোনো টাকা কিংবা মানি সাপ্লাই বেড়ে যাওয়ার সম্ভব আশঙ্কা ছিল না। কিন্তু দেখা গেছে এই যে দুর্বল ব্যাংকগুলোর চাহিদা এত বেশি, তাতে করে যেসব ব্যাংকের উদ্বৃত্ত তারল্য ছিল তাদের কাছ থেকে সম্পূর্ণ টাকা নিয়েও কিন্তু এই দুর্বল ব্যাংকগুলোর চাহিদা মেটানো যাচ্ছিল না। তখন বাংলাদেশ ব্যাংক অলমোস্ট হেল্পলেসলি, প্রায় নিরুপায় হয়ে, মরিয়া হয়ে বলি যে
তারা এই পন্থায় যেতে হয়েছে টাকা ছাপিয়ে সেই ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা। এখন কথা হচ্ছে যে দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা কতখানি যৌক্তিক সেটি প্রশ্ন আসতেই পারে, কিন্তু আমার প্রশ্ন, আমার যুক্তিটা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে অবশ্যই আমরা চাই না দুর্বল ব্যাংকের দিনের পর দিন বিভিন্ন ভাবে লিকুইডিটি সাপোর্ট দিয়ে কিংবা একেবারে আপনার আইসিইউতে নিয়ে গিয়ে পরিচর্যা করে, এটা আমরাও চাই না। কিন্তু ইস্যুটা হচ্ছে অন্য জায়গায়। সেটা হচ্ছে যে এই ব্যাংকগুলোকে যদি ফেল করতে দেওয়া হয় তাহলে সাধারণ আমানতকারীরা কোথায় যাবে? তাদের তো কোনো অপরাধ ছিল না। যারা লুটপাট করেছে, এটার সাথে জড়িত ছিল, তারা ঋণ নিয়ে ফেরত দেননি, যারা ঋণ নিয়ে পাচার করেছে, তাদের অপরাধের তুলনায় যারা আমানত করে তারা তো একেবারে কি বলবো, কোনো অপরাধ নাই। সুতরাং তাদেরকে বাঁচানোর জন্য তো এই বিষয়টি করতে হয়েছে বলে আমার মনে হয়। এছাড়া বিকল্প ছিল না। এখন কথা হচ্ছে যে এই ব্যাংকগুলো হয়তো কোনো একদিন ঘুরে দাঁড়াবে যদি মানে যেসব দুর্বলতার কারণে ঘটেছে এসব কি বলবো, বর্তমান পরিস্থিতির উদ্ভব হয়েছে, সেই পরিস্থিতি কাটানোর জন্য তারা যদি সময় পায়, হয়তো আমি বলছি হয়তো লর্ডস অফ ইফস এন্ড বাটস যদি থাকে, তাহলে এই ব্যাংকগুলো হয়তো দীর্ঘমেয়াদে কখনো ঘুরে দাঁড়াতে পারে। আর যদি না হয় তাহলে আপনি পরবর্তী যে কথাটা বলছিলেন যে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার বিষয়, সেই বিষয়টা আসতে পারে। সেখানে কিন্তু থাউজেন্ডস অফ কোশ্চেন আছে, হিউজ চ্যালেঞ্জেস আছে। এইগুলো কিভাবে মোকাবেলা করা যাবে সেইটির জন্য একটা নতুন রোডম্যাপ কিংবা কোনো একটা কর্মপন্থা বের করতে হবে। সেটি আমরা এই স্বল্প পরিসরের আলোচনায় আমরা হয়তো আলাপ করতে পারবো না। তবে আমার যেটা ধারণা সেটি হচ্ছে তার জন্য যে অর্থায়নের ব্যবস্থা করতে হবে, সেটি দেশ কিংবা বিদেশের উভয় সূত্র থেকে হয়তো এনে এই অর্থায়নের বিষয়টি করতে হবে। কারণ এখানে যে বিশাল ঘাটতি আছে, আমি এটাকে সবসময় হলো গর্ত বলে, বিশাল গর্ত তৈরি হয়েছে, সে ভর্তি করার জন্য আমাকে বিভিন্নভাবে অর্থায়নের সূত্রগুলো, উৎসগুলো খুঁজতে হবে। সেটি কিভাবে করা যাবে সেটি পরবর্তী আলোচনার বিষয় হতে পারে, কিংবা সেটি সরকারি তরফ থেকে কিংবা সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে কিংবা কোনো বিদেশি আমাদের যে ডোনার এজেন্সি আছে কিংবা মাল্টিলেটারাল কোম্পানি অর্গানাইজেশন গুলো আছে, তাদের সাথে আহ বসে এটা ঠিক করা যায় যে এই অর্থায়ন করতে হবে। আদারওয়াইজ এই ব্যাংকগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেক আমানতকারী পথে বসে যাবে। এটি হচ্ছে মূল বিষয় আমার মতে। সহ আলোচক রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল। আপনার কাছে যেতে চাই, এই যে প্রথম প্রশ্নটি আমি জনাব ফারুক মঈনুদ্দিনকে করলাম, ডক্টর সাইম আমির ফয়সাল, আপনি কি মনে করেন যে আসলে দুর্বল ব্যাংকগুলোকে রক্ষা করতে গিয়ে যেই ধরনের এক এক সময় এক এক ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, কেন্দ্রীয় ব্যাংক আসলে দ্বিধাগ্রস্ত কিনা যে তারা আসলে কোন দিকে যাবে, এরকম মনে করেন কিনা? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে সালাম এবং আমাদের সম্মানিত সমালোচককে আমার শুভেচ্ছা। বাংলাদেশ ব্যাংকে এবং বিগত 5 বছর এবং বিগত আমি বলবো যে প্রায় 10টি অর্থ বছরে আমরা ব্যাংকিং খাত থেকে যে পরিমাণ জালিয়াতি আসলে সত্যিকার অর্থে আমরা দেখেছি, বিশেষ করে 12 থেকে 14টি ব্যাংকের যে একদম বেহাল অবস্থা। আপনি যদি ব্যালেন্স শিট দেখেন, আপনার অনেকগুলো ব্যাংকে আমরা দেখতে পেয়েছি যে অন্তত পক্ষে আপনার 60 থেকে 70% আপনার নন পারফর্মিং লোন আছে সমগ্র আমানতে। এমন একটি অস্বাভাবিক বাস্তবতা, এমন একটি ব্যাংক রয়েছে যেটার আপনার আমানতকৃত সকল অর্থের প্রায় 90% অর্থই আপনার নন পারফর্মিং লোন কাতারে চলে গেছে। এমন একটি অস্বাভাবিক বাস্তবতা আমি জানি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বর্তমানে যে চেষ্টাটি করছে বিশেষ করে আপনার তার সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এমন একটি বাস্তবতা দিতে হচ্ছে, সেই বাস্তবতায় আপনার মূল্যস্ফীতি এখন বর্তমানে প্রায় আপনার 14 থেকে 15% বলা না হলেও আনুষ্ঠানিকভাবে যদি আমরা 9% আমরা ঘোষণা করে রাখি, বিগত 3-4টি অর্থ বছরে আমাদের মূল্যস্ফীতি প্রায় কিন্তু যদি মানে কিউমুলেটিভ ইনফ্লেশন আমরা তুলনা করে দেখি যে সবকিছু পণ্যের কিন্তু বিশেষ করে আপনার বিগ বাস্কেট অফ গুডস এর যে পণ্যগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রায় 40 থেকে 45% আপনার মূল্যস্ফীতি কিন্তু বৃদ্ধি পেয়েছে বিগত 4টি বা 5টি অর্থ বছরে। এমন একটি অস্বাভাবিক বাস্তবতা যেখানে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগাম কোনোভাবেই টেনে রাখা যাচ্ছে না। এমন একটি অস্বাভাবিক বাস্তবতা যখন আপনি সুদের হার বর্তমানে লেন্ডিং রেট প্রায় 14-15-16% পর্যন্ত আপনার লেন্ডিং রেট এসে পৌঁছেছে। এখানে ব্যবসা বাণিজ্যকে যদি ত্বরান্বিত করতে হয় এবং ব্যবসা বাণিজ্যকে সত্যিকার অর্থে ব্যবসায়ীদের যদি উদ্বুদ্ধ করতে হয়, আপনি উচ্চ সুদের হার বা আপনার সংকোচনমূলক মুদ্রানীতি, এই কঠোর যে সংকোচনমূলক মুদ্রানীতি প্রয়োগ করা হচ্ছে, এটা কিন্তু আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না। আর বিগত 3টি 4টি 5টি এমনকি 6টি 7টি 8টি অর্থ বছরও কিন্তু আপনার নানা শ্রেণী পেশার মানুষ, নানা ব্যবসায়ীরা এবং অনেকে
যারা আপনার ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিল বা পলিসি লেভেলে নীতি প্রণয়নের সাথে যারা সরাসরি কাজ করতো বা যারা পরামর্শক হিসাবে ছিল রাষ্ট্রের, তারা কিন্তু সরাসরি কিন্তু সমালোচনা করেছে যে টাকা ছাপিয়ে আপনি এই যে দুর্বল ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখা বা সরকার যে সরাসরি ব্যাংক থেকে লিকুইডিটি সাপোর্ট গুলো নিচ্ছিল আপনার আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের নামে বা আমাদের ফিসকাল বাজেটকে বাস্তবায়ন করার নামে, সেটার জন্য কিন্তু দেখা যায় যে সরাসরি কিন্তু মূল্যস্ফীতির উপর কিন্তু একটি নেতিবাচক প্রভাব কিন্তু ফেলেছে। এবং এই নেতিবাচক প্রভাব ফেলার ফলশ্রুতিতে কিন্তু আজকে টাকার মানও কিন্তু আমরা দেখেছি যে আন্তর্জাতিক যে কারেন্সি বাস্কেট গুলো আছে, বিশেষ করে ইউএস ডলার, ইউরো এবং পাউন্ড স্টার্লিং, এগুলোর বিপরীতে কিন্তু টাকার মান কিন্তু ক্রমবর্ধমান ভাবে পড়েছে। হ্যাঁ, বিগত 6টি 7টি 8টি 9টি মাসের পরে এবং এত বড় একটি পট পরিবর্তনের পরে আমরা দেখেছি যে $1 বিপরীতে 119 টাকা থেকে 125 126 টাকা পর্যন্ত গিয়েছে। এমনও কিন্তু একটা সময় ছিল যে 130 টাকা থেকে আমরা কিন্তু শঙ্কিত ছিলাম যে এটাই যদি আপনার কারেন্সি ডিপ্রিসিয়েশন যদি 150 টাকায় চলে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের যে একদম নিত্য পণ্যের বাজারে কিন্তু মূল্যস্ফীতির প্রকোপটা আরো ব্যাপকভাবে কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে। এবং সবথেকে বড় সংশয় এবং সংকট ছিল আমাদের এনার্জি সিকিউরিটি। আমাদের জ্বালানি খাতের যে দাম যদি বৃদ্ধি পেয়ে যা আপনার ফ্যাক্টরি থেকে শুরু করে আমাদের ম্যানুফ্যাকচারিং সম্পূর্ণ খাত কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার একটি সম্ভাবনা ছিল। আপনার যে মূল প্রশ্ন ছিল যে আসলে ব্যাংকিং মার্জারটা কি সত্যিকার অর্থে সম্ভব নাকি, দেখেন একটা ভালো ব্যাংকের সাথে যদি আপনার একটা ব্যাংকের সাথে আপনি সংযোজন করেন, যেই ব্যাংকের আপনার নন পারফর্মিং লোন প্রায় 90%, সে যদি স্বেচ্ছায় যদি আপনি ভলান্টারি ভাবে যদি সে যদি সদিচ্ছা না থাকে, যদি এই আপনি চাপ প্রয়োগ করে একদমই একটা বেহাল একটি ব্যাংকে আপনি একটি ভালো ব্যাংকের সাথে আপনি সংযোজন করে দেন, এটা আমি মনে করি যে ভালো ব্যাংকের জন্য কিন্তু একটি ক্ষতিকর একটি বাস্তবতা কিন্তু তারা পড়ে যেতে পারে। তো আমার আশঙ্কাটা রয়েছে যে মার্জারের যে বাস্তবতা, সেটা আমি মনে করি না যে আসলে সত্যিকার অর্থে, বিশেষ করে এই 9টা 10টা 12টা ব্যাংকের জন্য আসলে আমি মনে করি কোনোভাবেই সাস্টেইনেবল না। এমনকি বাংলাদেশের যে মিড রেঞ্জের যে ব্যাংকগুলো আছে, যেগুলোকে আমরা এখনো ধরে নিচ্ছি যে ভালো ব্যাংক, এদের আপনার এই ব্যাংকগুলোরও কিন্তু আপনার নন পারফর্মিং লোন 25 to 35%, এটাও কিন্তু অস্বাভাবিক। আপনি যদি আন্তর্জাতিক মানদণ্ডে আপনি তুলনা করে দেখেন, বা আপনি যদি ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এবং আমাদের প্রতিবেশী দেশগুলো ভিয়েতনামের সাথে যদি আপনি তুলনা করে দেখেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, এটা কিন্তু কোনোভাবেই কিন্তু মানানসই কিন্তু হতে পারে না। আপনার আন্তর্জাতিক একদম স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো কিন্তু 5%-এর বেশি কিন্তু আপনার নন পারফর্মিং লোন কিন্তু থাকে না। হ্যাঁ, ব্যাংকিং বেল আউট অবশ্যই হতে পারে যদি আপনার ডিপোজিটের ফান্ডকে আপনি ইনশিওর করেন, এবং বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় গভর্নর অনেকবারই বলেছে আমরা একবারে ছাপিয়ে আমরা টাকা ফেরত দিতে পারবো না, কারণ মূল্যস্ফীতি একদম মানে শুট আপ করার একটা সম্ভাবনা থাকে। তো প্রতি অর্থ বছরে কিছু করে হলো আমরা আশ্বস্ত করছি ডিপোজিটরকে, যাতে হঠাৎ করে আবার ব্যাংকিং রান যাতে না হয়। কারণ যদি হঠাৎ করে আমরা মানে শুনতে পাই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একদম বাংলাদেশের ব্যাংকের যে প্রধান, বা সে যদি সরাসরি বলে যে টাকা উত্তোলন করতে আমরা দিব না, এবং যেই ব্যাংকগুলা আসলে সত্যিকার অর্থে একদম প্রায় বলা যায় যে মৃতই প্রায় মানে ধরে রাখা যায়, সেখান থেকে টাকা উত্তোলন করা যাবে, তখন কিন্তু আপনি একটা টেক্সট বুক কেস অফ ব্যাংক রান আপনি দেখতে পারবেন। এবং আমি অনেক মানুষজন চিনি যারা কিন্তু একদম প্রথম 2023 সালে প্রথম অর্থ বছরের প্রথম অংশে কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্যাপক কিন্তু উত্তোলন হওয়া শুরু হয়েছিল, যখন আমরা শুনতে পেয়েছিলাম যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর থেকে কিন্তু ভবিষ্যতে টাকা উত্তোলন করা যাবে না। তো এরকম অস্বাভাবিক প্যানিক আমি মনে করি নিয়ন্ত্রণ করার জন্য হয়তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই মেসেজটি দিচ্ছে। কিন্তু একই সাথে যখন আপনি একটি সংকোচনমূলক মুদ্রানীতি প্রয়োগ করেছেন, আবার তার বিপরীতে একটি মুদ্রানীতির পরিপন্থী আপনি টাকা ছাপিয়ে আপনি ডিপোজিটরকে আপনি রিপে করছেন, এটা আমি মনে করি যে আসলে সম্পূর্ণভাবে মানে পরিপন্থী মনিটারি পলিসি কাতারে এসে পড়ে, এবং আমি মনে করি এটা ইনফ্লেশনের জন্য, মূল্যস্ফীতির জন্য কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারে না। জি জনাব সায়েম আমির ফয়সাল, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা ফিরবো আপনার সহ-আলোচক ফারুক মঈনুদ্দিন আপনার কাছে। জনাব ফারুক মঈনুদ্দিন, আমরা জানতে চাচ্ছি যে ব্যাংক একীভূতকরণ বা আমানতকারীদের যে স্বার্থ রক্ষা, নতুন টাকা ছাপিয়ে ঋণ দিয়ে বা অন্য ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে সেটি দিয়ে, এই যে নানান ধরনের পরিকল্পনা হচ্ছে, মূলত আসলে এখন যে পরিস্থিতি রয়েছে, দুর্বল ব্যাংকগুলোকে উদ্ধারের আসলে কোনো উপায় আর আছে কিনা? আপনার দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা কি বলে? দুর্বল ব্যাংকগুলোকে উদ্ধারের উপায় তো একটি, যদি এখানে বিশাল লুটপাট না হয়ে যেত, আমানতকারীদের চাহিদা মতো তাদের টাকা ফেরত দিতে চাইলে ব্যাংকগুলো পারতো, এবং তাদের উপরে মানুষের যদি আস্থা থাকতো, তারা যদি স্বাভাবিক ব্যবসায়িক লেনদেন করতে পারতো, তাহলে তো এই প্রশ্নটা আসতো না। এখন সেই পরিস্থিতি নাই বলেই অনেকগুলো পদক্ষেপ নিতে হচ্ছে, যেটি হয়তো আমাদের ঘোষিত
মুদ্রানীতির যে বক্তব্য তার পরিপন্থী হচ্ছে, তার উল্টো যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে তাহলে এই প্রশ্ন যদি আসে, তাহলে আমি প্রশ্ন রাখতে পারি তাহলে বিকল্প কি হতে পারে। আমরা তো বিকল্প কথাই বলছিলাম যে আসলে প্রথম কথা হচ্ছে যে আমাদের স্বীকার করতে হবে বাংলাদেশে এতগুলো ব্যাংকের প্রয়োজন নাই, এবং সেটা আমরা অনেকদিন ধরে বলেছি। যখন ফিফথ জেনারেশনের ব্যাংকগুলোকে লাইসেন্স দেওয়া হচ্ছিল তখনও আমরা বলেছি, এবং সবাই বলেছেন, এমনকি তৎকালীন অর্থমন্ত্রী যার আমলেই এই ব্যাংকগুলো লাইসেন্স পেয়েছিল তিনিও স্বীকার করেছেন এতগুলো ব্যাংক দরকার নাই, এবং এগুলো অধিকাংশ দেওয়া হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী। তো সুতরাং যে ভুলটা আমরা করেছি, জনগণের আমানত সংগ্রহ করেছি এবং সেই আমানত তখন ব্যাংকগুলো ফেরত দিতে পারছে না, তাহলে এটা দুটো সমাধান হতো। এক হচ্ছে ব্যাংকগুলোকে বন্ধ করে দেওয়া, খুব সহজ এটা সিদ্ধান্ত যে বন্ধ করে দেওয়া যায়। কিন্তু এই বন্ধ করে দিলে যে ব্যাংকিং সেক্টরে যেটা বিশাল একটা প্যানিক এবং ধস নামবে, সেটি সামাল দেওয়া যাবে কিভাবে, সেইটাই হচ্ছে প্রশ্ন। সেই কারণেই কিন্তু আমরা যে তিতা ওষুধ গেলার মতো করে এই জিনিসগুলো করছি, এই যে ব্যাংকগুলোকে লিকুইডিটি সাপোর্ট দিচ্ছে, এটা হচ্ছে অলমোস্ট মানে ইচ্ছা করছে না, কিন্তু এটা আমরা করতে বাধ্য হচ্ছে। আমরা এটার বিকল্প আপাতত এখন নাই। এখন দ্বিতীয় বিকল্প যেটা হচ্ছে, ওই যে আমরা বলছিলাম যে বাংলাদেশে এতগুলো ব্যাংকের প্রয়োজন নেই, আমরা যদি কিছু ব্যাংকে একীভূত করতে পারি, আমরা জোর করে না করলেও, মনে করেন আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলছি, বাংলাদেশে কিছু খুবই দুর্বল ইসলামী ধারার ব্যাংক আছে যেগুলো একই মালিকানাধীন, সেগুলোকে যদি আমি এক করে দিতে, সমস্যা কোথায়? তারা মানে আলাদা থাকলেও যা অবস্থা থাকবে, এক করলেও সেটাই থাকবে, বরং তাতে করে কিছুটা খরচ হয়তো কমে আসবে। একই জায়গায় 5টি ব্যাংকের 5টি শাখা আছে, সেই 5টি শাখাকে যদি আমি একটি শাখায় করে দিলে আমার চারটি শাখার ভাড়া ইত্যাদি খরচ কমে যাবে। লোকবল নিয়ে একটা বড় সমস্যা হবে, এই লোকগুলোকে আমরা কি করবো? এগুলো গেল একটা সাইড চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা আমি প্রথমেই বলেছি, এইগুলাকে যদি আমরা কোনোভাবে সাস্টেনেবল করতে চাই কিংবা তাদেরকে ধীরে ধীরে অবসায়নের দিকে নিতে চাই, তাহলে কিন্তু একটা বিশাল ফান্ডের দরকার আছে, যেটা দিয়ে আমরা আস্তে আস্তে আমানতকারীদেরকে বিদায় করতে পারবো। আমানতকারীদের টাকা ফেরত দিয়ে দিলাম, এরপরে প্রশ্ন আসবে যে এই টাকাটা লুটপাট হচ্ছে সেটা আমরা কিভাবে আদায় করব, কিংবা যেগুলো আদায় যোগ্য নয় সেখানে কি ব্যবস্থা নেওয়া যাবে। এই প্রশ্নগুলো কিন্তু এত সহজে আপনাদের এইখানকার এই আধা ঘন্টা 25 মিনিটের প্রোগ্রামে এটার জবাব দেওয়া সম্ভব না। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে, বর্তমানে যেটা করা হচ্ছে সেটা নিরুপায় হয়ে করা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একদিকে বলেছেন এটা করতে চান না, কিন্তু তিনি তো করতে বাধ্য হয়েছেন, কিন্তু তার কাছে হাত দিতে কোনো বিকল্প আপাতত ছিল না। তো সুতরাং সেই জন্য মনে করছি যে এখন এটাকে জাস্ট একটা ফায়ার ফাইটিং করা হচ্ছে এইভাবে, কিন্তু ফায়ার ফাইটিং দীর্ঘদিন চালানো যাবে না। তার জন্য একটা টেকসই সমাধান খুঁজতে হবে, এবং সেই টেকসই সমাধান কখন খুঁজবো, কারা খুঁজবে? এই বর্তমান সরকার, যারা হয়তো দীর্ঘদিন ক্ষমতা থাকবেন না কিংবা তারাই থাকবেন, আমরা এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু কথা হচ্ছে যে এটা একটি দীর্ঘস্থায়ী সমাধান খোঁজার জন্য একটি লং টার্ম প্ল্যান দরকার। সেই প্ল্যানটি কারা গ্রহণ করবেন সেটি এখন আমাদের প্রশ্ন। আমাদের দেখতে হবে যে কোন সরকার, যদি ইলেকশন যেটা আমরা ভাবছি সেটা হয়, নতুন কোন সরকার যদি আসে, তারা যদি কিছু করে যায়, কিংবা এই সরকার যদি কোনো একটা জিনিস ইনিশিয়েট করে গেল, যেটা আমাদের অর্থ উপদেষ্টা বাজেট বক্তৃতায় বলেছেন, তারা হয়তো সবকিছু করতে পারেননি, তবে তিনি অথবা তার সরকার একটি ফুটপ্রিন্ট রেখে যেতে চায়, যা পরবর্তী সরকার এলে তারা সেটা বাস্তবায়ন করতে পারবে। সুতরাং এই প্রশ্নগুলা আমাদের এই আপনাদের টেলিভিশন আলোচনার আমাদের সমাধান দেওয়া আসলে সম্ভব নয়, কিন্তু আপাতত যে ফায়ার ফাইটিং চলছে, সেই ফায়ার ফাইটিং বন্ধ করে আমাদেরকে টেকসই সমাধানের দিকে যেতে হবে। এটা হচ্ছে এখন সবচেয়ে বড় মানে সামনের সমাধান হিসেবে আমরা বলতে পারি। জি, জনাব ফারুক মনিউদ্দিন আমাদের সাথে থাকবেন। জনাব ডক্টর সাইম আমির ফয়সাল, আপনি আপনার সহযোগ ফারুক মনিউদ্দিনের কিছু পরামর্শের কথা শুনলেন। খুব সংক্ষেপে, একদমই সংক্ষেপে আপনার কাছে যে প্রশ্নের উত্তরটি জানতে চাই, কারণ একটি সম্পূরক প্রশ্ন করা হবে আপনাকে। প্রশ্নটি হচ্ছে যে ব্যাংকিং খাত রক্ষার জন্য আসলে নীতির যে কঠোরতা এবং পাশাপাশি এই খাতে কর্মরতদের সততা, এটি আসলে পাশাপাশি যুগপত একই পরিচালিত হওয়া উচিত কিনা? অবশ্যই। দেখেন, বাস্তব কথা হচ্ছে যে ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে বা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এবং ভবিষ্যতে ক্ষমতার একাধিক পালাবদল হতে পারবে, কিন্তু আমার যে মূল প্রস্তাবনা আপনাদের মাধ্যমে আমি রাখতে চাই জাতির এবং আমাদের নীতি নির্ধারণের পর্যায়ে যারা রয়েছে, সেটা হচ্ছে ব্যাংকিং খাতে যত ঋণ বরাদ্দ করা হবে বা লোন ডিসবার্সমেন্ট করা হচ্ছে, এটা ওপেন সোর্স অ্যাকাউন্টিং যদি করে দেওয়া হতো, আমি একজন আমানতকারী হিসাবে আমার জানার অধিকার রয়েছে যে আমার অর্থ কোন ব্যবসা বা কোন শিল্প গ্রুপ পাচ্ছে, আমার অর্থ দিয়ে কোন শিল্প প্রতিষ্ঠান ব্যবসা করছে, সেটা জানার আমার অধিকার রয়েছে। এবং বাংলাদেশ ব্যাংকের উচিত এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ভবিষ্যতে এরকম জালিয়াতি যাতে আর কোনো সম্ভাবনা না থাকে, কেউ চাইলেও যাতে না করতে পারে, এর জন্য ওপেন সোর্স অ্যাকাউন্টিং, একটা ওপেন লেজারের
করার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের একদম সরাসরি ওয়েবসাইটে যদি আমরা সার্কুলার দিয়ে যদি আমরা জানতে পারি আমাদের অর্থ কি করে ব্যবহার করা হচ্ছে, তাহলে আমি মনে করি দুর্নীতির প্রকোপ আগামী দিনে এরকম ভয়াবহভাবে যেটা অতীতে আমরা দেখেছি ভবিষ্যতে আর এই সম্ভাবনা থাকবে না। ডক্টর সাইম আমির ফয়সাল, আমরা আমাদের ব্যাংকিং খাতের আজকের যে বিষয়ভিত্তিক আলোচনা তার বাইরে সম্পূর্ণ আলাদা একটি বিষয়ে জেনে নিতে চাই আপনার কাছে, কেননা এইমাত্রই আমাদের কাছে তথ্যটি এসেছে। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন চলতি অর্থ বছরের শেষ দিন অর্থাৎ আজ সকাল 10টা পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 3,61,000 কোটি টাকা। সেই হিসাবে চলতি অর্থ বছরে রাজস্ব ঘাটতি হতে যাচ্ছে 1 লাখ কোটি টাকা। প্রতি বছরই লক্ষ্যমাত্রা থেকে বঞ্চিত হয় এই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এবারের পরিস্থিতিটিকে কেমন দেখছেন? যদিও এনবিআর চেয়ারম্যান বলছেন গত অর্থ বছরের তুলনায় এখন পর্যন্ত তাদের আদায় বেশি। অবশ্যই আমি নিঃসন্দেহে আমি একমত আছি যে লক্ষ্যমাত্রায় অবশ্যই আমরা যে টার্গেট আমরা নিয়েছিলাম অতীতে প্রতি অর্থ বছরে কিন্তু লক্ষ্যমাত্রা আমরা নিচে আমরা অর্জন করতে পারছি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হয়, বর্তমানে যে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা বর্তমানে রয়েছে, যেখানে একটা কঠোর সংকোচনমূলক মুদ্রানীতি প্রয়োগ করা হয়েছে, যেখানে ব্যবসা বাণিজ্য আসলে সত্যিকার অর্থে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আপনি যদি আয়ের পরিধি বৃদ্ধি না করতে পারেন তাহলে কিন্তু আপনার রাজস্বের কিন্তু বৃদ্ধি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু, এবং লক্ষ্যমাত্রা তো দূরের কথা, আপনার রাজস্ব বৃদ্ধি হওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা নেই। তো আমার যে প্রস্তাবনা থাকবে যে ব্যবসায়ীদের এবং যারা ব্যবসা বাণিজ্য কষ্ট করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তাদের আয়ের পরিধি বৃদ্ধি করতে পারলে ভবিষ্যতে কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্রা কিন্তু অর্জন করতে আমাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারবে। কিন্তু আপনি যদি প্রথমে যদি বিশেষ করে নতুন প্রজন্মের যারা স্টার্টআপ যে ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে যদি আপনি প্রথমে যদি কঠোর কর নীতি দিয়ে আপনি চাপ প্রয়োগ করেন, এই ব্যবসাগুলো কিন্তু আসলে সাফল্য অর্জন করতে পারবে না। ডক্টর সাইম আমির ফয়সাল এবং জনাব ফারুক মঈনুদ্দিন, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে ছিলাম। আমরা চলে যাব আমাদের যে অন্যান্য প্রসঙ্গ আছে সেই বিষয়গুলোর দিকে। অর্থ বছরের শেষ দিন সকাল 10টা পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে প্রায় 3,61,000 কোটি টাকা। সেই হিসেবে চলতি অর্থ বছরে রাজস্ব ঘাটতি হচ্ছে 1 লাখ কোটি টাকা। সোমবার দুপুরে এসব তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান। বলেন আগামী কয়েক সপ্তাহে এই আহরণ আরও বাড়বে। চূড়ান্ত রাজস্ব আহরণ জানা যাবে আরও 2-1 সপ্তাহ পর। গতবারের তুলনায় রাজস্ব আহরণ এই অর্থ বছরে বাড়বে দাবি করে এনবিআর চেয়ারম্যান বলেন আন্দোলনের কারণে হোঁচট খেয়েছে রাজস্ব আহরণ। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা সকাল 10টা পর্যন্ত। তো যেটা হয় যে আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট হয়তো আমরা কালকে পাবো। এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যে ট্যাক্স এবং ভ্যাট যেটা বিল থেকে যেটা আদায় হয় সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে। তো সেটাও হয়তো আমরা নর্মালি জুন ক্লোজিং এ একটু সময় লাগে, হয়তো 2-3 সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে। স্বাভাবিক অবস্থায় ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কার্যালয়। সোমবার সকালেই কাজে যোগ দিয়েছেন কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। এর আগে রোববার রাতে মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। টানা 2 দিনের কর্মসূচিতে সারা দেশে স্থবির হয়ে পড়ে রাজস্ব সংস্থাটির সকল অনুবিভাগের কার্যক্রম। একে আইন বহির্ভূত ও রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী আখ্যা দিয়ে কর্মস্থলে ফিরতে নির্দেশ দেয় সরকার। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের সভাপতিত্বে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করার কথাও জানায় সরকার। ভালো লাগছে, আসলে আমরা কাজ করতে চাই, সরকারের রাজস্ব আদায় করতে চাই। কিছুদিন আমাদের কার্যক্রম একটু ব্যাহত হয়েছে, তবে এখন আমরা স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের তো বেশ ভালো লাগছে, কারণ এটা তো আমাদের একটা রেসপন্সিবিলিটি। আসলে আমরা আমাদের যে অর্পিত দায়িত্ব সেটা তো আমরা পালন করতেই চাই এবং আমরা আমাদের সে অর্পিত দায়িত্ব পালন করছি। এনবিআরের কর্মকর্তাদের শাটডাউন প্রত্যাহারের পর আবারও প্রাণ ফিরেছে সারা দেশের বন্দরগুলোতে। কর্মব্যস্ত সময় পার করছেন কর্মকর্তারা। সকাল থেকেই পুরোদমে চলছে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। চট্টগ্রাম বন্দরে চলছে পণ্য ওঠানামার কাজ, কাস্টমসেও শুরু হয়েছে শুল্কায়ন। তবে চট্টগ্রাম বন্দরে আটকে পড়া 40,000 কন্টেনার দ্রুত সময়ে খালাসের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন বন্দর সচিব। এদিকে সকাল থেকে বেনাপোল কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দেন। ফলে দীর্ঘ 12 দিন পর বেনাপোল কাস্টম হাউসে কর্মচাঞ্চল্য ফিরেছে। এছাড়াও দিনাজপুরের হিলি, সাতক্ষীরার ভোমরা, লালমনিরহাটের সোনা মসজিদ ও ব্রাহ্মণবাড়িয়ার স্থলবন্দর দিয়ে সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। দুদিন আমাদের কাজ বন্ধ ছিল। বন্ধ থাকাতে আমাদের যে কাজের
মানে পেশা 4 গুণ বেড়ে গেছে। কাজটা না যে আমরা অনেক খুশি, দীর্ঘ 7 দিন আমরা বেকার বসেছিলাম, কোনো কাজে আসছিলাম না। গতকালকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আজকে সোমবার, আজকে থেকে কাজ হবে, সেই জন্য আমরা আজকে কাজ করতে আসছি। এ বিষয়ে আরও জানতে যুক্ত হচ্ছি সহকর্মী আল মোহাইমিনুল খানের সাথে। মোহাইমিন, সকাল গড়িয়ে এখন মধ্যাহ্ন বিরতি চলছে আসলে সবগুলো কর্মক্ষেত্রগুলোতেই। আপনি সকাল থেকেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে আছেন, পরিস্থিতি কেমন দেখলেন? দুপুর পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তথা যৌথ বাহিনী এখনও আসলে এনবিআর ভবনে অবস্থান করছে কিনা? ধন্যবাদ মুসলিম আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি এনবিআর ভবনে, চেয়ারম্যানের কার্যালয়ের ঠিক সামনে, এবং কিছুক্ষণ আগে কিন্তু চেয়ারম্যান মহোদয় এখানে ব্রিফিং করেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে সকাল 10টা পর্যন্ত কিন্তু 3,60,922 টাকা রাজস্ব আদায় হয়েছে। এবছর কিন্তু আসলে রাজস্ব ঘাটতি আছে 1 লাখ কোটি টাকা বলে জানিয়েছেন আমাদেরকে এনবিআর চেয়ারম্যান। তিনি বলেছেন আগামী 2-1 সপ্তাহের মধ্যে এই রাজস্ব আদায় আরও বাড়বে, তবে বিগত কয়েকদিনের এই আন্দোলন এবং যে শাটডাউন ছিল তাতে কিন্তু বেশ কিছু ঘাটতি পড়েছে, তা না হয়তো এটি আরও বাড়তে পারত বলে তিনি আমাদের জানিয়েছেন। এছাড়া দেখেছি যে আমরা সকাল থেকেই যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সময় মতো অফিসে আসছেন এবং কাজ করছেন। এমনকি আমরা গ্রাহকদেরকেও দেখেছি সেবা নিতে বিভিন্ন পর্যায়ের, এবং বিভিন্ন কর্পোরেট অফিসের বিভিন্ন ট্যাক্সেশন বাকি থাকায় সেগুলো কিন্তু আজকে যেহেতু শেষ দিন মাসের, বেশ ভালোই চাপ দেখেছি আমরা এনবিআর ভবনের বিভিন্ন ফ্লোরে। আমরা 6 তলায় ঘুরে দেখেছি, 8 তলায় দেখেছি, সেখানে কিন্তু বেশ কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা, এবং তারা জানিয়েছেন যে বিগত কয়েকদিন কাজ বন্ধ রাখায় এখন কিন্তু তাদের বেশ চাপ পড়েছে কাজের, তবে এগুলো তারা কয়েকদিনের মধ্যে কাটিয়ে উঠবেন। এবং এনবিআর চেয়ারম্যান বলেছেন যে এর আগে যত কথা আছে তা ভুলে গিয়ে এখন মূলত দেশের রাজস্ব আদায়ের দিকে ফোকাস করতে বলেছেন কর্মকর্তা কর্মচারীদের, এবং তিনি জানিয়েছেন যে আগামী 2-1 সপ্তাহে কিন্তু রাজস্ব আদায় বাড়বে, এবং এখন পর্যন্ত যে রাজস্ব আদায় হয়েছে অর্থাৎ প্রায় 3,61,000 কোটি টাকা, তা কিন্তু গতবারের তুলনায় বেশি। এবং তিনি বলেছেন যে কর্মব্যস্ত যদি এমন সময় কাটাতে পারে না কর্মকর্তা কর্মচারীরা, তবে সেই রাজস্ব আদায় আরও বেশি হবে। তো এনবিআর ভবন থেকে এই ছিল এখন পর্যন্ত আমার সর্বশেষ তথ্য। একটি কথা জানিয়ে রাখতে চাই যে আজকেও কিন্তু আমরা নিচে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিচে অবস্থান করছেন এবং তারা নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। তো এই ছিল সর্বশেষ তথ্য মোরসালিন, ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ আল মোহাইমিনুল খান বিজনেস আওয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এর আগে ব্যবসায়ীদের মধ্যস্থতায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে এনবিআর কর্মকর্তারা। রোববার রাতে তেজগাঁও বিসিআই অফিসে ব্যবসায়ী সংগঠনের সাথে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার। বলেন সরকার এনবিআরের দাবিগুলো বোঝার চেষ্টা করেছে, অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে এনবিআর খানিকটা আশ্বস্ত হয়েছে। রোববার সকাল থেকেই উত্তাল আগারগাঁওয়ের এনবিআর কার্যালয়ের মূল ফটক। এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির পক্ষে চলে বিভিন্ন স্লোগান। রাজধানীর বিভিন্ন কর অঞ্চল থেকে কর্মকর্তা কর্মচারীরা এসে দাবি তোলেন। এ সময় এনবিআর চেয়ারম্যানের অপসারণ চেয়ে প্রদর্শন করা হয় একাধিক প্লাকার্ড। ওদিকে এনবিআর কার্যক্রম বন্ধের প্রভাব পড়ে বন্দরে। বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কাস্টমস হাউস ও বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। পণ্য খালাস ও রপ্তানি বন্ধ থাকায় ইয়ার্ডে ও আইসিডিতে তৈরি হয় কন্টেইনার জট। একটা কন্টেইনার 4 গুন্ডা মারে কন্টেইনার আগা 4 দিন পর থেকে, কিন্তু কাস্টমার তো এটা বুঝতেছে না। খাদ্যদ্রব্যর দাম বেড়ে যাবে, শিল্প পণ্যের কাঁচামাল আসতে পারবে না, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, সব জায়গায় এটার ইফেক্ট হবে। এক্সপোর্টও যদি বন্ধ থাকে তাহলে দেশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কোথায় যাবে সেটি বর্তমান সরকারের যারা দায়িত্ব আছে ওনারা সেটা কেন বুঝতেছেন না সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। এ অবস্থায় বিকালে হার্ডলাইনে যায় সরকার। এক বিবৃতিতে বলা হয় আন্দোলনের কারণে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কর্মস্থলে যোগ না দিলে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়। এমনকি সচিবালয়ে এনবিআর কর্মকর্তাদের সাথে পূর্ব নির্ধারিত বৈঠকও নাকচ করে দেন অর্থ উপদেষ্টা। তবে অর্থ উপদেষ্টার বৈঠক হয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে। পরে এনবিআর এর চলমান অস্থিরতা কাটাতে 5 সদস্যের কমিটি গঠনের কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। একটা সিদ্ধান্ত হয়েছে কিছু আলাপ আলোচনা এনবিআর এর যারা আন্দোলন করছে এনবিআর এর সংস্কার এগুলি সম্পর্কে একটা 5 সদস্যের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সেটা কবে হবে স্যার?
এটা অলরেডি এটা আপনার মন্ত্রী পরিষদের সচিবের হিসেবে পাবেন, এটা ডিসিশন হয়েছে। ব্যবসায়ীরা ওদের ইচ্ছা, ওদের সুবিধা অসুবিধার জন্য যার সাথে আলাপ আলোচনা করতে পারে, সেই ব্যাপারে আমাদের। সন্ধ্যার পর তেজগাঁয়ের বিসিআই কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে সার্বিক বিষয় নিয়ে বৈঠকে বসেন এনবিআর সংস্থার ঐক্য পরিষদের নেতারা। সেখান থেকেই ঘোষণা আসে আন্দোলন প্রত্যাহারের। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। আগামীতে যাতে কোনো ধরনের আর কোনো প্রবলেম সৃষ্টি না হয় সেটা আমাদেরকে সরকারের তরফ থেকে আশ্বস্ত করেছে, যাতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে পারি। এই ঘোষণার পরপরই কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম কাস্টমসে। সোমবার নাগাদ অচল অবস্থা পুরোপুরি কেটে যাওয়ার আশার কথা জানান ব্যবসায়ীরা। আমাদের উদ্যোগ ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। শাহানুর রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতি। ফিরব অন্যান্য সংবাদ নিয়ে, সাথে আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী চীন সহ বিভিন্ন দেশ, তবে আমলাতান্ত্রিক নানা জটিলতায় থমকে আছে বিনিয়োগ প্রক্রিয়া, এমন দাবি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে এমন তথ্য প্রকাশ করে সিপিডি। সংস্থাটির দাবি, প্রতিবেশী দেশ ভারতে একটি নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন পাওয়া যায় 3 থেকে 4 মাসের মধ্যে, কিন্তু বাংলাদেশে সময় লাগে কয়েক বছর। এতে বিনিয়োগে ঝুঁকি তৈরি হচ্ছে। বলা হয়, দেশের সরকারি ওয়েবসাইটগুলোতে লাইসেন্সিং পদ্ধতি সম্পর্কে স্পষ্ট নির্দেশিকা থাকে না। এতে করে বিনিয়োগকারীদের তথ্য পেতে নানা জটিলতায় পড়তে হচ্ছে। সিপিডি বলছে, বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্ট কার্যক্রমগুলো ডিজিটাল করতে হবে, ম্যানুয়াল পদ্ধতিতে বিনিয়োগ আকর্ষণ করা যাবে না। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য দেশি বিদেশি যে 37 প্রতিষ্ঠানের সাথে LOI হয়েছে সেগুলো পুনর্মূল্যায়ন করারও পরামর্শ দেয় সিপিডি। আমরা দেখেছি যে বাংলাদেশ এখন পর্যন্ত যেভাবে বিনিয়োগকে আকৃষ্ট করতে যাচ্ছে, এগুলো হচ্ছে বিনিয়োগ সহায়তা সম্পর্কিত, অর্থাৎ ইনভেস্টমেন্ট প্রমোশন সম্পর্কিত। কিন্তু ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন, যেটা কিনা প্রকৃতার্থে বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ, সেই ধরনের ফ্যাসিলিটেশনের উদ্যোগগুলো এখন পর্যন্ত কার্যকরভাবে আমাদের এখানে নেওয়া যায়নি। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, প্রতিদিনের মতোই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিব এই মুহূর্তে পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি। দর্শক, দেখা যাচ্ছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে এসে কিন্তু পতন ঘটেছে পুঁজিবাজারে। ডিএসইএক্স ইন্ডেক্স 6 পয়েন্ট কমেছে, সূচক দাঁড়িয়ে আছে 4833 পয়েন্টে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স 1 পয়েন্ট কমে সূচক দাঁড়িয়ে আছে 1059 পয়েন্টে। বিশেষায়িত 30টি কোম্পানির ইন্ডেক্স 5 পয়েন্ট কমে সূচক দাঁড়িয়ে আছে 1810 পয়েন্ট। এখন পর্যন্ত 303 কোটি টাকার লেনদেন হয়েছে। হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 122টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে 192টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে 85টি কোম্পানির শেয়ারের দাম। আমরা জেনে নেব বিদেশি মুদ্রার বিনিময় মূল্য হার। বিনিময় মূল্যের দিকে দেখা গেলে যেটি টাকা দেখা যাচ্ছে, মার্কিন ডলার 122 টাকায় কেনা যাচ্ছে, বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো 133 টাকায় কিনে বিক্রি হচ্ছে 138 টাকায়। পাউন্ড 154 টাকায় কিনে বিক্রি হচ্ছে 159 টাকায়। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়। সৌদি রিয়াল 30 টাকায় কিনে বিক্রি হচ্ছে 32 টাকায় এবং ভারতীয় রুপি 1 টাকা 38 টাকায় কিনে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। স্বর্ণের দরদাম জেনে নিতে চাই। সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট প্রতি ভরি 1,70,236 টাকা। 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,62,503 টাকা। 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,39,291 টাকা এবং সনাতন স্বর্ণ প্রতি ভরি 1,15,217 টাকা। রূপার দরদামের দিকে তাকাতে চাই, দেখতে চাচ্ছি যে 22 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,811 টাকা। 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,683 টাকা এবং 18 ক্যারেটের রূপা 2,298 টাকা। সনাতন রূপা প্রতি ভরি 1,726 টাকা। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা পুঁজিবাজার, বিদেশি মুদ্রার বিনিময় হার, স্বর্ণ রূপার বাজারের সবশেষ আপডেট। চলে যাব একটি বিরতিতে, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের সংবাদ নিয়ে। সাথে আবারও স্বাগত বিজনেস আওয়ারে। অর্থনীতি স্থিতিশীল করতে ও লজিস্টিক্স খাত সম্প্রসারণের দীর্ঘমেয়াদী মাস্টার পরিকল্পনা দরকার। পণ্য পরিবহনে মহাসড়ক ছাড়াও বন্দরসমূহ, রেল পরিবহন ও বিমান ব্যবহার আরও বাড়ানোর পরামর্শ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিনের। রোববার ঢাকা চেম্বার অফ কমার্স আয়োজিত বাংলাদেশের টেকসই অর্থনীতি প্রবৃদ্ধির জন্য লজিস্টিক্স খাতের উন্নয়ন বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। এছাড়া পরিকল্পনা অনুযায়ী অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ খাতকে সরকারের নজরদারি বাড়ানোর কথাও জানান তিনি। এদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে মাত্র 19টি পণ্য আমদানি অনুমতি নিয়ে ক্ষোভ জানান ব্যবসায়ীরা। বন্দরটি দিয়ে পণ্য পরিবহন সহজ করতে আলাদা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রয়োজনের কথাও জানান বন্দরটির অতিরিক্ত সচিব। যে কোনো জায়গায় তখন আমাদের একটা ট্রান্সপোর্টেশন প্ল্যান দরকার, যেটা গিয়ার টুয়ার্ডস নেক্সট 25 to 50 ইয়ার্স, যেটাতে আমাদের মানে কোন কোন সেক্টর, কোন কোন ইকোনমি, কিভাবে ইকোনমিক ডেভেলপমেন্টের পিছনে এটা আসবে, এবং এই ট্রান্সপোর্টেশন সেক্টরটা হতে হবে মডার্ন, রেজিলিয়েন্ট, এবং সবাই এখানে দেখলাম ট্রান্সপোর্টেশন সেক্টর মানে মনে করে রোডস অ্যান্ড হাইওয়েজ। নো, it has to encompass everything from road, railway, waterways, aviation and information superhighway. দর্শক, এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। রপ্তানিযোগ্য আম উৎপাদন করে দুশ্চিন্তায় পড়েছেন রাজশাহী অঞ্চলের বাগানি ও ব্যবসায়ীরা। 6,500 মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রপ্তানি হয়েছে মাত্র কয়েক টন আম। তবে কৃষি বিভাগের দাবি, এখনও মৌসুম অব্যাহত থাকায় রপ্তানির সুযোগ আছে। রাজশাহী থেকে মাহফুজ আহমেদের ক্যামেরায় মতিউর মর্তুজার প্রতিবেদন। চলতি বছর রাজশাহী জেলা থেকে 200 মেট্রিক টন রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও এখনো 1 কেজি আমও রপ্তানি করতে পারেনি উৎপাদকরা। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলাতে 6,505 মেট্রিক টন লক্ষ্যমাত্রা থাকলেও রপ্তানি হয়েছে মাত্র কয়েক টন। আম চাষি ও ব্যবসায়ীরা বলছেন, উচ্চ মূল্যে চাষ করা এসব আম রপ্তানি না হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। চায়নারা চাঁপাইনবাবগঞ্জে তো দেখেছেন যে অনেকে বাগান ভিজিট করেছে এবং অনেক আম যাবে বলে করেছে, কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে কোনো আম যে বিদেশে গেছে এটা মনে হয় না। আমাদের এখনো অবকাঠামোর যে ব্যাপারটা রপ্তানির ক্ষেত্রে, সেটা এখনো কিন্তু প্রতি বছর আমরা বলে আসছি, আপনাদের মাধ্যমে বলে আসছি, সেটা এখনো আসলে ওইভাবে হচ্ছে না। বিভিন্ন জটিলতায় বিলম্ব হলেও মৌসুম অব্যাহত থাকায় এখনো আম রপ্তানির সুযোগ আছে বলে দাবি করেন কৃষি কর্মকর্তারা। যারা আমাদের বায়ার অথবা আমাদের উৎপাদকদের সাথে, কৃষকদের সাথে যারা কন্ট্রাক্ট ফার্মিং করছে, চুক্তি করছে, আশা করি আমাদের সেই চুক্তি মোতাবেক সে আম আমাদের সামনে রপ্তানি হবে। বিশেষ করে চায়না এরা চাচ্ছে যে হট ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে আমটাকে প্যাকেটজাত করার জন্য তারা বলছে, শর্ত দিয়েছে। চাহিদা অনুযায়ী অতটা না থাকার কারণে কৃষক কিছুটা বিড়ম্বনায় পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি অনুকূল সুযোগ সুবিধা না থাকায় এবছরও লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এই বছরের আবহাওয়া, বৈশ্বিক আবহাওয়া এবং আমাদের যে সুযোগ সুবিধা সব মিলে কিন্তু আম রপ্তানি যে পরিমাণ নির্ধারণ করা হয়েছিল তাতে কোনো হয় সম্ভব হবে না। আম চাষি ও ব্যবসায়ীদের লোকসান বন্ধে রপ্তানি পরিবর্তে প্রক্রিয়াজাতকরণ সুবিধা চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় এবার বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আনারস চাষ। বন্য হাতির আক্রমণে বারবার ক্ষতির শিকার কৃষকরা বিকল্প হিসেবে এখন ঝুঁকছেন আনারস চাষে। লাভজনক হওয়ায় উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আনারসের রাজধানী মধুপুরের আনারসের রসালো স্বাদ এবার ছড়িয়ে পড়েছে দেশের উত্তর সীমান্তবর্তী জেলা শেরপুরের গারো পাহাড়েও। জেলার ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নলিতাবাড়ী উপজেলার 40 কিলোমিটার সীমান্ত জুড়ে গারো পাহাড়। এসব এলাকার বেশিরভাগ জমি হাতির ভয়ে অনাবাদি থাকত। বিকল্প হিসেবে জমসংরং ও আশরাফুল আলম সজীব নামে 2 কৃষক শুরু করেন জলডুবি জাতের আনারস চাষ। সফলতার পর এবার বাণিজ্যিকভাবে শুরু হয়েছে এই চাষ। গত সিজন করেছিলাম 1 লক্ষ, এই সিজন করেছি 2 লক্ষ আনারস। গত সিজনে আমরা যে আনারসটা করেছি, আমার এই 8 একর জমিতে মোটামুটি 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়েছিল। আমরা মোটামুটি 15 থেকে 16 লক্ষ টাকা আনারস বিক্রি করতে পেরেছিলাম। এখানে 1.5 লাখের মতো খরচ গিয়েছে এবং লাভবান হচ্ছে, অর্ধেক প্রায় বিক্রি করা হয়েছে এবং আরো বাকি রয়েছে। পাহাড়ে আনারসের এমন আবাদ দেখে খুশি স্থানীয়রাও। মধুপুরের চেয়ে আমাদের শেরপুরের গজনী অবকাশ আনারস তার চেয়েও ভালো হবে। শেরপুরে যে কখনো আনারস চাষ হয় এটা আসলে দেখি নাই, এইবারই হলো প্রথম দেখলাম।
কৃষি বিভাগ বলছে আনারস চাষ ছড়িয়ে দিতে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বন্য হাতির আক্রমণ যদি আমরা রক্ষা করতে পারি তাহলে এই প্রতি জমিগুলো আছে সেই জমিগুলোতে এই আনারসের আবাদ দিন দিন সম্প্রসারণ করা সম্ভব হবে। আমরা উপজেলা কৃষি অফিস থেকে আনারস চাষের যত ধরনের প্রযুক্তিগত সহায়তা আছে সেগুলো আমরা কৃষকদের দিয়ে যাচ্ছি। স্থানীয় চাহিদা পূরণ করে গারো পাহাড়ের আনারস ছড়িয়ে যাবে দেশের বিভিন্ন জেলায়, আশা স্থানীয়দের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। এবার বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি উৎপাদনে প্রায় ৬,০০০ কোটি ডলারের এক মেগা প্রকল্প শুরু করেছে ইন্দোনেশিয়া। চীনের বিখ্যাত কোম্পানি CATL এর নেতৃত্বে এই প্রকল্পে দেশটির লক্ষ্য নিজেদের নিকেল ব্যবহার করে দেশেই ব্যাটারি তৈরি করা। এতে দেশের মানুষের অনেক নতুন চাকরি হবে। তবে এই বিশাল প্রকল্প নিয়ে পরিবেশবাদীরা বেশ চিন্তিত। তাদের মতে এর কারণে বন উজাড় ও পানি দূষণের মতো বড় ঝুঁকি তৈরি হচ্ছে, আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যদিও ইন্দোনেশিয়া সরকার বলছে পরিবেশের দিকটি খেয়াল রাখবে তারা। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।